নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে বিএড ফোর্থ সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কোর্স 11-এ যাদের অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে তার অন্তর্গত যে প্র্যাকটিকামটি আছে অর্থাৎ ম্যালাডজাস্টেন্ট বিহেভিয়ার সেটার মধ্যে একটি টপিক হলো হিস্টেরিয়া। এর আগে আমি প্রচুর ম্যালাডজাস্টেন্ট বিহেভিয়ারের উপর টপিক নিয়ে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি বা যারা সেই টপিকগুলোর মধ্যে কোনোটি চুজ করেছো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, সেখান থেকে পেয়ে যাবে। বা তোমরা যদি না পাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটির। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও যেই সমস্ত ম্যালাডজাস্টেন্ট বিহেভিয়ারের টপিকগুলো তোমাদের বন্ধুদের প্রয়োজন তাদের সাথে প্লিজ চ্যানেলটি একবার শেয়ার করে নিও। স্টার্ট করছি আজকের ভিডিওটি। ভূমিকা বলা হয়েছে বিএড পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 11-এর অপশনাল বিষয়ের অন্যতম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রে স্থান পেয়েছে। একজন ব্যক্তিকে সম্পূর্ণ সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবনীমূলক, পরিবেশগত, বৃত্তিমূলক ইত্যাদি তথ্য সংগ্রহ করাকে কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়ন বলে। সমগ্র ব্যক্তিকে জানতে এটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট পদ্ধতি। কেস স্টাডির উদ্দেশ্য হলো তথ্যের সমগ্র উৎসকে কাজে লাগিয়ে ব্যক্তি সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা। মনস্তাত্ত্বিক, মনোচিকিৎসক ও সমাজ সংস্কারগণ সাধারণত কেস স্টাডি ব্যবহার করে থাকেন। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার কদাচিৎ হয়, কারণ শিক্ষক, উপদেষ্টা এবং সহশিক্ষকদের সময়ের স্বল্পতার জন্য এটা সম্ভব হয় না। বিদ্যালয়ের নির্দেশনা বিভাগ সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি করে থাকেন। ব্যক্তির অপসংহতিমূলক আচরণের অন্যতম হলো হিস্টেরিয়া। আর আজকের এই ভিডিওতে তোমাদের হিস্টেরিয়া নিয়ে আলোচনা করবো, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, ভিডিওর ফার্স্টেই বলেছি। ফার্স্টে দেখে নিই যে কেস স্টাডি কেন করা হয়। একটি উত্তম কেস স্টাডি পরামর্শদাতাকে নির্মুক্তভাবে সাহায্য করতে পারে। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, অভ্যন্তরীণ চাহিদা সম্পর্কেও তথ্য পাওয়া যায়। 2 নম্বর শিক্ষার্থীর পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য নিকট সম্পর্কীয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের চিত্র কেস স্টাডি থেকে পাওয়া যায়। 3 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর শিক্ষাজীবন সম্পর্কেও তথ্য সংগ্রহ করা যায়। 4 নম্বর শিক্ষার্থীর আচরণগত ত্রুটি, বদভ্যাস এবং অন্যান্য বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যায়। 5 নম্বর বলা হয়েছে শিক্ষার্থী হীনমন্যতায় ভুগছে কিনা জানা যায়। 6 নম্বর কেস স্টাডি থেকে শিক্ষার্থীর চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়, যার সাহায্যে অভিজ্ঞ পরামর্শদাতা শিক্ষার্থীর সামগ্রিক চরিত্র মূল্যায়ন করতে পারেন, যা শিক্ষার্থীর শিক্ষা ও বৃত্তি পরিকল্পনায় বিশেষ গুরুত্বপূর্ণ। এরপর আছে কেস স্টাডির বৈশিষ্ট্য। কেস স্টাডির বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর একক পরিচালনা। এই পদ্ধতিটি এককভাবে কোনো পরিবার, প্রতিষ্ঠান এবং সমগ্র সম্প্রদায়কে পরিচালনা করে। আমরা কোনো বিমূর্ত বিষয় যেমন একটি সম্পর্কগুচ্ছ, পারিবারিক সমস্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডি একক হিসাবে বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। 2 নম্বর বলা হচ্ছে বিস্তারিত পর্যালোচনা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো গভীর। এখানে কোনো একটি সমস্যাকে ভিত্তি করে তার উপর প্রয়োজনীয় তথ্যগুলো সংগৃহীত হয়ে থাকে। 3 নম্বর বলা হয়েছে সমগ্র একক পরিচালনা। এককের সামগ্রিক দিকের পর্যালোচনা ব্যতীত কোনোভাবে ফলাফল পর্যালোচনা সম্ভব না। বস্তুত কেস স্টাডির ভিত্তি হলো ব্যক্তি বা পারিবারিক জীবনধারার পূর্ণাঙ্গ পর্যালোচনা। এখানে এককগুলোকে একটি গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। মূলত 4 ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এ বলা হয়েছে একটি একক থেকে নানা ধরনের তথ্য সংগৃহীত হবে। বি বলা হয়েছে এখানে সমাজতান্ত্রিক প্রেক্ষাপটে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, জীববিদ্যাগত তথা গতিশীল মনস্তাত্ত্বিক যে কোনো ক্ষেত্রেই বিষয়বস্তু সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। সি বলা হয়েছে এককগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যা ব্যক্তির ক্ষেত্রে নয়, সমগ্র গবেষণার ক্ষেত্রে কার্যকারী হয়ে থাকবে। ডি বলা হয়েছে এককটি বৈধ সম্পর্ক ভিত্তিক হবে। কেস স্টাডির বিভিন্ন স্তর। কেস স্টাডিতে সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়। ক বলা হয়েছে বর্তমান অবস্থা নির্ণয়। কেস স্টাডির প্রথম ধাপ হলো ব্যক্তির বা সামাজিক এককের বর্তমান অবস্থা নির্ণয় করা। এই স্তরে ব্যক্তি সম্পর্কে তার বিভিন্ন মানসিক ক্ষমতা, আগ্রহ ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের আদর্শায়িত অভিক্ষা ব্যবহার করা হয়। ধরা যাক কোনো শিক্ষার্থীর অপরাধ প্রবণতা সম্বন্ধে অনুসন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ধাপই হলো শিক্ষার্থীর বর্তমান আচরণ এবং তার অন্যান্য মানসিক ক্ষমতা নির্ণয় করা। তারপরে খ বলা হয়েছে প্রাক্কল্প গঠন। এই স্তরে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান বা এককের অতীত সম্বন্ধে অনুসন্ধান করা হয়। অ্যানেকডোটাল রেকর্ড থেকে ব্যক্তির অতীতের আচরণ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়, যেখান থেকে বর্তমান আচরণের কারণ সম্বন্ধে একটা অনুমান গঠন করা যেতে পারে। শিক্ষার্থীর অপরাধ প্রবণতার কারণ সম্পর্কে কতগুলো প্রাক্কল্প গঠন করা যেতে পারে। এই প্রাক্কল্প গঠনের জন্য
অনুরূপ কোনো গবেষণার সাহায্য নেওয়া হয়ে থাকে। গ বলা হয়েছে প্রাককল্প যাচাইকরণ। যাচাইকরণের জন্য গবেষক বিভিন্ন ধরনের তথ্যের সাহায্য নেবেন। এই ধরনের তথ্য সাধারণত শিক্ষক, অভিভাবক, বন্ধু, ভাই বোন তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সংগৃহীত। এক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত দিনলিপি ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সমস্যার মূল কারণটি চিহ্নিত করা হয়। প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। মূল কারণটি চিহ্নিত করার পর ব্যক্তিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে অনুসরণ। একটি কেস স্টাডি সর্বশেষ স্তর। এই স্তরে ব্যক্তির উপর পরিচালিত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা বিচার করা হয়। যদি দেখা যায় যে শিক্ষার্থীর অপরাধপ্রবণ আচরণগুলোর মাত্রা কমেছে, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা পদ্ধতি সঠিক এবং ধারাবাহিকভাবে অনুসরণ করা যেতে পারে। কেস স্টাডির সুবিধা। আলোচ্য পদ্ধতির সুবিধাগুলি হলো: এ. কেস স্টাডিতে গভীরভাবে অনুসন্ধান করা হয় বলে ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা সম্ভব হয়। খ বলা হয়েছে কেস স্টাডিতে যেহেতু সকল তথ্যের নিরিখে বিচার সম্পূর্ণ, তাই প্রকৃত সমস্যা চিহ্নিত করা সহজ হয়। গ বলা হয়েছে কেস স্টাডির কৌশল গবেষককে মানব আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে, যা তাকে হাইপোথিসিস গঠনে সাহায্য করে। এরপরে বলা হয়েছে যে হিস্টেরিয়া এক ধরনের মানসিক ব্যাধি। মানসিক বিশৃঙ্খলা থেকে এই ব্যাধির উৎপত্তি হয়েছে। নানা রকম দৈহিক ও মানসিক উপসর্গের মধ্যে দিয়ে মানসিক বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ ঘটে থাকে। এই ধরনের ব্যক্তিরা বেশিক্ষণ কোনো একটি ধারণাকে ধরে রাখতে পারে না। এই রোগের ক্ষেত্রে অবচেতন মনের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ নানা রকম দৈহিক উপসর্গের মধ্য দিয়ে ঘটে থাকে। হিস্টেরিয়াকে এক ধরনের গুরুতর মানসিক বা প্রক্ষোভমূলক অপসংহতির ক্ষেত্র বলে বর্ণনা করা যায়। ব্যক্তি যখন তার সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয় না, তখন তার এই অক্ষমতা নানাভাবে প্রকাশিত হয়, যার অন্যতম হলো হিস্টেরিয়া। হিস্টেরিয়ার দৈহিক উপসর্গ হলো হাত পা কাঁপা, অকারণে হাসা বা কাঁদা, কথা বলা বন্ধ করা ইত্যাদি। হিস্টেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা ঘন ঘন পরিবর্তন করে থাকে। হিস্টেরিয়া রোগের উপসর্গগুলো দৈহিক হলে কারণ দেহগঠিত নয়। মনোবিদগণ বলেন, প্রবল প্রক্ষোভ সংযুক্ত বাসনা দমিত হলে এই প্রক্ষোভ সেই বাসনাটিকে পরিত্যাগ করে ও অন্য উপায়ে মুক্তি চায় এবং মানসিক জগৎ ত্যাগ করে শরীরের উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন প্রকার হিস্টেরিয়া। হিস্টেরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর সাধারণ হিস্টেরিয়া, 2 নম্বর বলা আছে দুশ্চিন্তামূলক হিস্টেরিয়া, 3 নম্বর রূপান্তরিত হিস্টেরিয়া। 1 নম্বর বলা হয়েছে সাধারণ হিস্টেরিয়া। এই জাতীয় হিস্টেরিয়ার ক্ষেত্রে ব্যক্তির আবেগের বহিঃপ্রকাশ ঘটে। রোগীর মধ্যে দুঃখ, আতঙ্ক, রাগ, ভয় প্রভৃতি সাধারণ হিস্টেরিয়ার লক্ষণ। সাধারণত যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা থাকে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার জন্য রোগী একবার করে হাসতে থাকে আর একবার করে কাঁদতে থাকে। শোক সংবাদ পেয়েও এই ধরনের রোগীরা হাসতে থাকে। রোগী না কাঁদতে পারার ফলে রোগী অনেক সময় উন্মাদ হয়ে যায়। অতিরিক্ত উত্তেজনার জন্য রোগীর মধ্যে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। 2 নম্বর বলা হচ্ছে দুশ্চিন্তামূলক হিস্টেরিয়া। দুশ্চিন্তামূলক হিস্টেরিয়ার প্রধান লক্ষণ হলো রোগী নিজের ক্ষতি হবার এক অমূলক ভয়ে সর্বদা আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, যেমন নির্জনতার ভয়, দুর্ঘটনার ভয়, মৃত্যু ভয় ইত্যাদি। সাধারণত অবদমিত ভয়ের পুনরুত্থান হিসাবে এই ভয়গুলো সৃষ্টি হয়ে থাকে। দুশ্চিন্তামূলক হিস্টেরিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। ক বলা হয়েছে হিস্টেরিয়াগ্রস্ত দুশ্চিন্তা, যেটা অবদমিত ভয়ের বহিঃপ্রকাশ ঘটে, আর খ বলা হয়েছে অবাস্তব ভয়জনিত দুশ্চিন্তা, ফলাফলজনিত ভয়ের বহিঃপ্রকাশ ঘটে। 3 নম্বর বলা হয়েছে রূপান্তরিত হিস্টেরিয়া। এই জাতীয় হিস্টেরিয়ার ক্ষেত্রে রোগীর অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব দৈহিক ব্যাধির আকারে প্রকাশ পায়। এই রোগের অন্যতম কারণ হলো অপরাধবোধ, দুশ্চিন্তা ইত্যাদি। ব্যক্তির বিভিন্ন দৈহিক ব্যাধিগুলো মানসিক কারণের জন্যই ঘটে থাকে। ফ্রয়েডের মতে রূপান্তরিত হিস্টেরিয়া হলো অবদমিত যৌন শক্তির বহিঃপ্রকাশ। অবচেতন মনের অবদমিত কোনো যৌন আকাঙ্ক্ষা যখন ব্যক্তি স্বাভাবিক পথে চরিতার্থ করতে পারে না, তখন তা বিভিন্নভাবে শারীরিক লক্ষণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এর পরবর্তী পয়েন্ট হিস্টেরিয়ার পরোক্ষ কারণ। হিস্টেরিয়া রোগীর ক্ষেত্রে শারীরিক অক্ষমতায় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত হয়। যে ব্যক্তি অসুখের ভান করে কাজের ভয়ে সে অসুখের লক্ষণগুলো সচেতনভাবে তার মধ্যে সৃষ্টি করে থাকে, কিন্তু যে হিস্টেরিয়া রোগী সে অবচেতনভাবে ব্যাধির লক্ষণগুলো নিজের মধ্যে সৃষ্টি করে। রূপান্তরিত হিস্টেরিয়া হলো এক ধরনের মনোবিকারমূলক প্রক্রিয়া, যা সে তার প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত হবার অনুভূতি থেকে সৃষ্টি হয়।
কোনো কামনা যখন বিশেষ কারণের জন্য পরিতৃপ্ত না হয় না বা সেই ক্ষেত্রে শিশুর মনে অবদমিত হয়ে যায়, আর এই অবদমিত কামনার প্রক্রিয়ারূপে তার মধ্যে রাগ দুশ্চিন্তার সৃষ্টি হয়। যখন প্রতিক্রিয়ামূলক বৈশিষ্ট্যগুলো কামনার সাথে সাথে অবদমিত হয়ে যায় তখনই মনোব্যাধি দেখা দেয়। হিস্টেরিয়ার প্রত্যক্ষ কারণগুলি হলো: 1 নম্বর, যেসব ঘটনা ব্যক্তির অহিংসতার অবদমিত ও সুপ্ত প্রবণতাগুলোকে সক্রিয় করে তোলে সেগুলি হিস্টেরিয়া সৃষ্টি করে থাকে। রূপান্তরিত হিস্টেরিয়ার ক্ষেত্রে অবদমিত প্রবণতা হলো প্রত্যাখ্যাতা ভালোবাসা। 2 নম্বর বলা হয়েছে ব্যক্তির অধিসত্তাকে যেসব ঘটনা দুর্বল করে তোলে সেগুলো প্রত্যক্ষ হিস্টেরিয়া কারণ হিসাবে কাজ করে। হিস্টেরিয়া চিকিৎসা: প্রথমত বলেছে খুব ভালোভাবে রোগীকে পরীক্ষা করতে হবে। ব্যক্তির অতীত জীবনের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সংগ্রহ করে তা থেকে একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে হবে। রোগটি যদি বিশেষ আকার ধারণ করে তাহলে অভিজ্ঞ মনোচিকিৎসকের সাহায্য নেওয়া দরকার। দ্বিতীয়ত বলা হয়েছে কোনো সমস্যার সমাধানের জন্য ব্যক্তিকে উপযুক্ত পরামর্শ ও নির্দেশ দিতে হবে। 3 নম্বর বলা হয়েছে হিস্টেরিয়া রোগের একটি চিকিৎসা পদ্ধতি হলো অনুভাবনা। এই অনুভাবনা প্রক্রিয়াটি মনোচিকিৎসকেরা নানাভাবে প্রয়োগ করে থাকে, তবে এই পদ্ধতির দ্বারা রোগীর বাহ্যিক লক্ষণগুলোই দূর করা সম্ভব। চতুর্থত বলা হয়েছে হিস্টেরিয়া রোগের আরেকটি চিকিৎসা পদ্ধতি হলো অন্তর্নিহিত অন্তর্দ্বন্দ্বটি খুঁজে বের করা এবং আর সমাধান করা। হিস্টেরিয়া রোগটি থেকে নিরাময়ের জন্য যথেষ্ট সতর্কতার প্রয়োজন হয়। যে অন্তর্দ্বন্দ্বের জন্য ব্যক্তির মধ্যে সংগতি বিধানে অসুবিধা দেখা দিয়েছে সেই পরিস্থিতির সাথে ব্যক্তি যাতে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় এবং সুষ্ঠুভাবে সংগতি বিধানের জন্য নতুন আচরণ ও অভ্যাসের ধারা গড়ে তুলতে পারে তার ব্যবস্থা করা হিস্টেরিয়া চিকিৎসার মৌলিক পদ্ধতি। মানসিক চিকিৎসা পদ্ধতিগুলি হলো: 1 নম্বর, মুক্ত অনুষঙ্গ, শক থেরাপি, সাইক্রোব্রমা ইত্যাদি। হিস্টেরিয়ার ফল: শিশুর মধ্যে পলায়নী মনোভাব সৃষ্টি হয়। 2 নম্বর, শিশু অসুস্থ হবার ইচ্ছা প্রকাশ করে। 3 নম্বর বলা হয়েছে সঠিকভাবে সংগতি বিধানে চূড়ান্ত ব্যর্থতা। 4 নম্বর বলা হয়েছে কোনো সময় দৈহিক সমস্যার উদ্ভব হয়। এর পরবর্তী পয়েন্ট অনুসন্ধানমূলক প্রশ্নের ব্যাপার। সমীক্ষিত বিদ্যালয়ের নাম দেবে, যেই বিদ্যালয়ের উপর তোমরা সমীক্ষা করবে। শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বয়স, সমীক্ষিত শ্রেণী। এরপর হচ্ছে শিক্ষার্থীর ঠিকানা। তারপর সাক্ষাৎকারে কিছু প্রশ্নাবলী। তোমার মাথা ব্যথা কি প্রতিনিয়ত করে? এবার সেক্ষেত্রে বলছে যে হ্যাঁ। তোমার পরিচিত কেউ হঠাৎ মারা গেলে শুনে কি তুমি খুব দুঃখ পেয়েছো কখনো? সেটারও অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ। 3 নম্বর, তুমি কি বাড়িতে এমন কোনো আচরণ করো যাতে বাড়ির পরিবেশ বিঘ্নিত হয়? সেক্ষেত্রে উত্তর দিচ্ছে না। 4 নম্বর, তুমি কখনো কি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করো? সেক্ষেত্রে বলছে যে হ্যাঁ। এরপরে আছে সমীক্ষক পরিচিতি। সমীক্ষকের নাম, সমীক্ষকের বয়স, সমীক্ষিত শ্রেণী, সমীক্ষকের ঠিকানা। আর সমীক্ষকের সমীক্ষার প্রমাণ হিসেবে বলছে বিদ্যালয়ের ধরন, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, সেটাই তোমার রাইট চিহ্ন দেবে বা সেটা লিখতে পারো। তারপরে বলা হচ্ছে সমীক্ষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম, সমীক্ষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর ও তারিখ এবং উপসংহার। লাস্ট পয়েন্টে চলে এসেছি। বিদ্যালয় তথা সমাজ থেকে অপসংহতিমূলক আচরণ একেবারেই মুছে ফেলা সম্ভব নয়, তবু আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে অপসংহতিমূলক আচরণ কিছুটা হলেও কমবে। তবে জীবনের যে কোনো সমস্যা যতই দুর্বিষহ হোক না কেন, পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ প্র্যাকটিকামটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আরও একবার বলবো চ্যানেলটি নতুন হলে এবং তোমাদের প্রয়োজনীয় হলে সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটি শেষ করছি।